আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একুশে রাতে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা সে বিষয়ে তো এক ধরনের বিতর্ক বাংলাদেশে সৃষ্টি হয়েছিল। আবার নতুন করে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে কিনা সেটিও গত কিছুদিন ধরে আলোচনা হচ্ছে। নতুন করে নির্বাচন ব্যবস্থার সমস্যা সংক্রান্ত কমিশনের প্রধান ডক্টর বদরুল আলম মজুমদার যে কথা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, পরবর্তী তিনি আবার সংবাদ সম্মেলন করেছেন যে তিনি অস্বীকার করেছেন, এই কথা বলেননি। এবং সার্বিকভাবে আগামী নির্বাচনের মাধ্যমে নতুন কোনো স্বৈরাচারী ব্যবস্থা অথবা সেই পুরনো স্বৈরাচার ফিরে আসবে কিনা নানান ধরনের আলোচনা তো চলছেই। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, এবং আমাদের মাঝে আরও একজন অতিথি এসে উপস্থিত হবেন। তিনি এলে না হয় তখন পরিচয় করে দেবো আপনাদের সঙ্গে। ডক্টর রিপন, আপনার কাছে প্রশ্ন। আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, কিন্তু নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে এক ধরনের বিতর্ক আবার নতুন করে শুরু হয়েছে। বিএনপির অবস্থানটি আসলে এক্ষেত্রে কি? নিষিদ্ধ না হলে তো নির্বাচনী প্রক্রিয়ায় জয়েন করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, যেটা সাধারণ অর্থে যেটা আমরা বুঝি। নিষিদ্ধ শব্দটাকে আমি দুভাবে চিন্তা করি। একটা হচ্ছে যে আপনি আইনিভাবে নিষিদ্ধ, আর একটা হচ্ছে জনগণ কর্তৃক নিষিদ্ধ। আপনি যদি কোনো যেমন ধরুন মনে করেন, আমি পার্সোনালি আমি তো মেডিটেশন করো লোক। আচ্ছা। তো আমি ওই কোনো জাতীয় আপনার কি বলে সেভনাপ, কোক, এই সমস্ত কোনো কিছু, এগুলো স্বাস্থ্যের জন্য খারাপ, আমার মাথায় ঢুকিয়েছে যে না, এটা খাওয়া যাবে না, এগুলো ভালো না, এগুলো ভালো না। ঠিক আছে, তো আমি এটা ফলো করি, আমি এটা মেনে নিয়েছি। তো জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগ দুরাচারী দল, দুর্বৃত্ত দল, আমাদেরকে 15 বছর আমাদেরকে ভোট দিতে দেয়নি, এবং ভারতের মদদে এই সরকারটি টিকে ছিল, কারণ তারা বলতো যে আমরা আছি, ভারত আছে, ভারত আছে, আমরা আছি, একথা তারা ওপেনলি বলতেন। বাংলাদেশের জনগণ যদি মনে করে যে ভারতের চাওয়ার কোনো দলকে আমরা ভোট দেব না, ক্ষমতায় বসাবো না, তাকে এমনকি বিরোধী দলের আসনে বসাবো না, এটুকু কিন্তু এক ধরনের নিষিদ্ধ। তো আমি যেহেতু রাজনৈতিক দল করি, এবং আমরা তো আসলে আমরা তো ক্ষমতায় না, তো সুতরাং আই ডোন্ট হ্যাভ এনি পজিশন তাদেরকে রেস্ট্রিক্ট করা, লিগালি রেস্ট্রিক্ট করার কোনো পজিশনে তো আমি নাই। বাট আমি জনগণকে আহ্বান, আমার দলের তরফ থেকে জনগণকে আহ্বান জানাবো, একটা ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি যারা ইন দ্য নেম অফ পলিটিক্স, যারা গণতন্ত্রকে হরণ করেছে, সংবিধানকে আপনার কলুষিত করেছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে, জনগণের হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করে দিয়েছে, তারা যদি পাচারগুলো না করতো তাহলে আমাদের দেশের রিজার্ভ দাঁড়াতো $225 বিলিয়ন বেশি। আজকে আনফর্চুনেটলি মাত্র এখানে $17 বিলিয়ন আমাদের কাছে আছে। আমাদের দায় দেনা শোধ করতে হবে আগামী 25-30 বছর ধরে। অপ্রয়োজনীয়, অপরিকল্পিত, অদূরদর্শী এবং শুধুমাত্র নিজেদের পকেট ভারী করার মতো প্রকল্প তারা গ্রহণ করার মধ্য দিয়ে তারা এই যে লুটপাটগুলো তারা করেছে। এমনি একটি রাজনৈতিক দল আবার কাম ব্যাক করবে, এটা নিঃসন্দেহে তো আমরা চাইবো না। সেটা বিরোধী দলের আসলেও তারা বসুক, সেটাও আমরা চাইবো না। জার্মানে যে আপনার ফ্যাসিস্ট পার্টি, যে আপনার নাজি পার্টি, সেই নাজি পার্টি আইন দ্বারা যেমন নিষিদ্ধ হয়েছে, ওখানে তো আপনার হিটলারের পার্টির নামই মুখে উচ্চারণ করা রীতিমতো আইনি অপরাধ। বাস্তবতা হচ্ছে এটা। আপনি যে ইউরোপকে গণতন্ত্রের দেশ বলে বলেন, সেই ইউরোপেও তো এই ব্যবস্থা আছে। সুতরাং এটা সরকারে যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন। আমরা পলিটিক্যালি আমাদের আহ্বান থাকবে যে আপনার স্বৈরাচার যাতে পলিটিক্যালি রিহ্যাবিলেট না হয়, এটা নিঃসন্দেহে আমরা রাজনৈতিকভাবে চাইব। আপনি বলছিলেন যে জনগণ যদি চায় তাদেরকে প্রত্যাখ্যান করবে। নিষিদ্ধ করা না করা তো একেবারে অবশ্যই সব রাজনৈতিক দলগুলো বসে এক ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যেহেতু নিষিদ্ধ হয়নি, এখন জনগণ চাওয়া না চাওয়ার বিষয়টি এটির ব্যারোমিটার না, এটা কি আপনার ব্যারোমিটার? অবশ্যই নির্বাচন, গণতান্ত্রিক। আপনি বলছেন তাহলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে? আমি তা বলছি না। তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেই জায়গাটা তো এখন আসেনি। অন্তর্বর্তীকালীন সরকার, এই যে প্রশ্নটি আপনি করলেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, রাজনৈতিক দলগুলো ক্ষেত্রে, হ্যাঁ, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত কি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছে? তাদের সাথে সরকার কি তাদের সাথে কনসাল্ট করেছে? সরকার তাদের সাথে কনসাল্ট না করে
যদি সরকারের আশেপাশের কোনো লোকজন যদি বলে যে বিএনপি এটা চায়, বিএনপি আওয়ামী লীগকে রিহ্যাবিলেট করতে চায়, এই সমস্ত বাজে বাকওয়াস কথাবার্তা বলার কোনো পরিবেশ আছে, কোনো সুযোগ আছে? আই উড লাইক টু সে দিস ইজ বাকওয়াস কথাবার্তা। আমি বরং বলবো সরকারের তরফ থেকে প্রস্তাব আসুক, সরকার পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে বসুক, পলিটিক্যাল পার্টি ডিসাইড করবে, তারা সিদ্ধান্ত নেবে, তারা তাদের মতামত তাদের মতামত জানাবে, ফাইন। তো সেই জায়গাটাতে আপনি করেননি, এডজাস্ট করেননি। তো সেই জায়গায় এডজাস্ট না করে এটা আপনি এটা বিএনপির কাঁধে চাপিয়ে দিচ্ছেন। বিএনপি তো একা কোনো রাজনৈতিক দল না, আমার সাথে তো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার সাথে তো আরও অনেক রাজনৈতিক দল, ব্যক্তি, গ্রুপ অনেকে ছিলেন, এবং তাদের মতামতকে তো আমি স্যালিউট করি, তাদের মতামতকে তো আমি রেসপেক্ট করি। এক্স্যাক্টলি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম মেম্বার ব্যারিস্টার শামীম হুদা চৌধুরী। শামীম হুদা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, সেটি একটি নতুন বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের যিনি প্রধান ডক্টর বদরুল আলম মজুমদার জানেন যে এই বিষয়ে একটি নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি প্রথমে আমরা যদি দেখেছি যে বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা নেই, পরবর্তী বলেছেন যেটি গণমাধ্যম খণ্ডিত করেছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়নি এবং আপনারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন তিনটি নির্বাচনের, সেই জায়গা থেকে আপনাদের বক্তব্যটি কি হওয়া উচিত বা কি মনে করছেন? দেখুন, আমাদের একার বক্তব্য তো এখানে ইম্পর্টেন্ট না, সকল দলের বক্তব্য ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন হচ্ছে বিষয়টা আইনি, রাজনীতি আছে, প্রথমে আইন, তারপর রাজনীতি, তারপরে মরালিটি, তারপরে অংশগ্রহণ। আইনি কাঠামোতে একটি দলকে নিষিদ্ধ করার যে গ্রাউন্ডসগুলো ছিল তার মধ্যে একটি ছিল, দাবি উঠেছিল যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে যে সংশোধন করা হবে সেখানে সংগঠন নিষিদ্ধ হবে যুদ্ধাপরাধের দায়ে, এরকম একটি প্রভিশন ড্রাফট লতে ছিল। পরে যখন আইনটি পাশ হলো কিছুদিন আগে অর্ডিন্যান্সের মাধ্যমে, সেখানে সংগঠন বাতিল হবে যুদ্ধাপরাধের কারণে, এই ধারাটি পরে আর আইনে করা হয়নি। অর্থাৎ সরকারও একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন চাচ্ছে। নাও ফ্যাসিজম তো একটা দল হতেই পারে, কিন্তু মূলত ফ্যাসিজম তো ব্যক্তি, অপরাধী তো ব্যক্তি। 100, 200, 300, 400, 500, 600, 700 কি ফ্যাসিস্ট হতে পারে? হতে পারে, দল ফ্যাসিস্ট হয়েছে, নাৎসিজম হয়েছে, মুসলিনের দল হয়েছে, হিটলারের দল হয়েছে, সত্য। যুদ্ধাপরাধ করলে হতে পারে। তখন তো এই প্রশ্নটাও তো আসবে, 71 সালে জামাত ইসলামীর ভূমিকা থাকা সত্ত্বেও জামাত ইসলামী আজকে অ্যাজ অফ টুডে আন্দোলন করছে না, রাজনীতি করছে না। মাঝখানে তাদের উপর 17 বছর টর্চার হয়েছে, একদম ব্রুট টর্চার হয়েছে। তাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়নি। হ্যাঁ, নিষিদ্ধ করা হয়নি। যদি 71-এর কারণে তাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করা না হয়, তাহলে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা বিতর্ক সৃষ্টি করবে। কারণ এটা বর্তমান, এটা সত্য, আর ওটা অতীত 60 বছর। কিন্তু ঘটনা তো মিল আছে, এবং ঘটনার প্যারামিটারও মিল আছে, মানে আধিক্য আছে। ওটা একটা যুদ্ধ অবস্থায় কিছু অপরাধ। জামাত সেজন্য ফরমালি ক্ষমাও চেয়েছে কিনা জানি না, তবে সেজন্য আমি মনে করি না জামাত নিষিদ্ধ করা উচিত। কখনো আমি 17 বছরে বলিনি, আমাদের দল কোথাও বলেনি জামাত নিষিদ্ধ করা উচিত, কখনো বলেনি। তো যদি তখন আমরা 17 বছর জামাতকে নিষিদ্ধ করার কথা না বলে থাকি, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা কিন্তু আপনারা কি বিরোধিতাও করেন? যখন 5 আগস্টের আগে 2রা আগস্টের দিকে যখন একেবারে আওয়ামী লীগ সরকার পতনের একেবারে সন্ধিক্ষণে যখন জামাতকে নিষিদ্ধ করা হলো, তখন কিন্তু আপনারা এই বিষয়েও কোনো কথা বলেননি। তখনও আমার নিষিদ্ধ করা ঠিক হলো কিনা না, তখন সেই নিষিদ্ধতা নিষিদ্ধ না, একটা সরকার বুঝছে সে পতন হচ্ছে, সে একটা এলোমেলো কাজ করছে। আমি এখন সরকারের সহযোগী ছিলেন না, সহযোগী কথিত বিরোধী দলও ছিল, সহযোগী না কথিত বিরোধী দল বলতে পারে। সহযোগী একটা বিশাল বড় লিগ্যাল টার্ম। অ্যাকমপ্লিস, আপনি যদি ফান্ড দেন, আপনি যদি এইড দেন, আপনি যদি গান দেন, গুলি দেন। আমি একটা তাত্ত্বিক আলোচনা করি, রিপন ভাই অনেক বড় রাজনীতিবিদ, তার অ্যানালিসিস সবগুলো মিলে যায়, আমরা আগেও দেখেছি, এবং ওনার কাছে আমি শিখি সত্য কথা যেটা। প্র্যাকটিক্যালি বলি, প্র্যাকটিক্যালি যদি আপনি 14 সালের ঘটনা দেখেন, আওয়ামী লীগ জানতো তারা ফেয়ার ইলেকশনে বিএনপির কাছে হারবে। ছলে বলে কৌশলে তারা বিএনপিকে ভোট থেকে দূরে সরিয়েছে, মানে ক্যাটাগরি গভর্নমেন্ট বাতিল করে দিয়েছে, সবকিছু করেছে। 24 সালেও তারা জানতো ভোটে বিএনপির সাথে হারবে, সেখানে বিএনপিও সেই সুযোগ তাদেরকে দেয়নি, সো বিএনপি ছিল না। আজকে সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ জয়ী হবে, আওয়ামী লীগ বিএনপিকে পরাজিত করবে, এটার কোনো চিহ্ন মাত্র মানে এটার সম্ভাবনা নাই। 1% সম্ভাবনা কেউ বলবে না। আওয়ামী লীগ একটা কনসিডারেবল পার্সেন্টেজ অফ ভোট পেতে পারে, উল্লেখযোগ্য আসনও সংসদে পাবে না, একদম গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। তাহলে বিএনপি বা পরবর্তী যে সরকার গঠন করবে, তারা কেন একটা একতরফা ভোটের দায় নিয়ে দেশ চালাবে? আরও একটা কথা বলি, আওয়ামী লীগ যেমন তার অনেকগুলো খারাপ দিক আছে, তার একটা অথরিটেরিয়ান আয়রন হ্যান্ডও ছিল, যে কারণে একতরফা ভোট করে
11 বছর তারা ক্ষমতায় ছিল, সেই 13 থেকে শুরু করে 24 পর্যন্ত। বিএনপির পক্ষে বা অন্য কোনো দলের পক্ষে ক্ষমতায় এসে একতরফা ভোট করে লম্বা সময় 5 বছর টার্ম শেষ করা কষ্টকর হবে। তার সাথে যুক্ত হচ্ছে দেশের অর্থনৈতিক ক্রাইসিস এবং গভর্নমেন্টের স্বীকৃতির ব্যাপার আছে। একতরফা ভোট হলে অনেক সময় স্বীকৃতি দেয় না, অনেক সময় শীতলতা দেখায় অনেক দেশ, যে একতরফা ভোট হয়েছে আমরা শীতলতা দেখাবো। আমি মনে করি যেটা, কিন্তু আওয়ামী লীগ তো ঠিকই ঠেলে ঠুলে টেনে গেছে। দেশের ক্ষতি হয়েছে, রাজনীতির ক্ষতি হয়েছে, আওয়ামী লীগের ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ যদি ঠেলে ঠুলে না নিত তাহলে আজকে এই ইতিহাস থেকে পরিণতি কি আমরা এই ধরনের কোনো শিক্ষা নেই? আমার বিশ্বাস বিএনপি গত 110 দিনে যথেষ্ট রিজনেবল অ্যান্ড প্রুডেন্ট অ্যাটিটিউড করছে তাদের কথাবার্তা, কাজে কর্মে। তারা আমি মনে করি একটা প্রুডেন্ট অ্যাপ্রোচে দেশটাকে ইলেকশনের দিকে নেয়ার পক্ষে আছে। এবং আমি মনে করি এখনো বিএনপি ডিসিশন মেকার। বাংলাদেশের সুষ্ঠু গণতন্ত্র, সুষ্ঠু ভোট, দেশ বাঁচানোর দায়িত্ব। আমি মনে করি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দুর্ভিক্ষ, সিভিল ওয়ার, এই টার্মসগুলো আমরা পলিটিক্যালি বলছি না, আমি এগুলো রিয়েল সম্ভাবনা অনুভব করি। একটি বড় দল হিসাবে যার ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে, যার দেশ চালানোর অভিজ্ঞতা আছে প্রায় 2বার 3বার 4বার, এবং জিয়াউর রহমানও ক্রাইসিস টাইমে এসে দেশ বাঁচিয়েছিলেন। বিভিন্ন সময় তারা ক্ষমতার পরিবর্তনের সময় পিসফুল ট্রানজিশন করেছে, কেয়ারটেকার গভর্নমেন্টের সময়। বিএনপির একটা বিশাল দায়িত্ব পড়ে গেছে। তারা ভিকটিম, গত 17 বছর তারা ভিকটিম, কোনো সন্দেহ নাই। আবার তাদেরকেই উদার হইতে হবে। আমি একটা টকশোতে বলছিলাম, ম্যাগনামিনিমিটি একটা টার্ম আছে, মানে আপনি যারা পরাজিত করলেন, আপনি যারা আপনাকে নির্যাতন করলেন, তাদেরকে আবার সহানুভূতি দেখিয়ে আইনের শাসনের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে মূল ধারায় রাখার দায়িত্বটাও আমি মনে করি বিএনপির উপর আছে, দেশ বাঁচাতে। এখানে বিএনপি কারো ফেভার করছে না, বিএনপি এখানে আওয়ামী লীগের প্রতি কোনো দয়া দাক্ষিণ্য আওয়ামী লীগের কারণে দেখাচ্ছে না, কিন্তু দেশটা বাঁচাতে গেলে একটা বহুদলীয় গণতন্ত্রের প্রয়োজন আছে। যে কারণে জিয়াউর রহমান যদি ক্ষমতায় যখন আসলেন, বহুদলীয় গণতন্ত্র যখন রিভাইভ করলেন, উনি তো আওয়ামী লীগের দরজাটা বন্ধ করে দিতে পারতেন, কারণ আওয়ামী লীগ তো বাকশাল করেছিল। জিয়াউর রহমান যখন বাকশাল বাতিল করলেন, তখন আওয়ামী লীগের দরজা খোলা রাখলেন দেশের স্বার্থে, যদিও তখন আর কোনো দলও ছিল না, আওয়ামী লীগই একমাত্র দল ছিল। এখন বিএনপির স্টেকটা কিন্তু অন্যরকম। ভবিষ্যতে ক্ষমতায় গেলে দেশ চালাতে হবে বিএনপিকে। আর আমরা যারা চিল্লাচিল্লি করছি, বা ছাত্ররা বা অন্য যারা চিল্লাচিল্লি করছে, ঠিক ওই অর্থে কিন্তু তাদের স্টেকটা সমান না। যে দেশ চালিয়েছে এবং সামনে দেশ চালাবে, তার দৃষ্টিভঙ্গি আর যে বিপ্লব করেছে, আন্দোলন করেছে, অথবা যে তাত্ত্বিক, তার দৃষ্টিভঙ্গি কখনো এক হবে না। দৃষ্টিভঙ্গির মধ্যেই একটা পার্থক্য আনতে হবে। আমি মনে করি এই দেশ বাঁচানোর জন্য বিএনপিকে সুচিন্তিত মতামত করতে হবে। একটা বৃহত্তর রাজনীতি ঐক্যমত করার সুযোগ আছে বিএনপি সেই ডাকও দিতে পারে। ডক্টর রিপন, একতরফা নির্বাচনের দায়ভার বিএনপির উপর বর্তাতে পারে এমন মন্তব্য করছিলেন শামীম হায়দার পাটোয়ারি, আপনার প্রতিক্রিয়া? ধন্যবাদ। আপনাকে একটা চমৎকার কথা বলছেন। আমি তো অত জ্ঞান গরিমা আমার একটু কম, তো অত আমি বুঝি না। তবে কিন্তু ডক্টর মানুষ না, সেটা একাডেমিক একাডেমিক রাজনীতিতে আমি একেবারে স্টুডেন্ট, ছাত্রের মতোই আমি নিরন্তর। এটা এক ধরনের উদারতা না, উদারতা। উনি যে কথাগুলো বলেছেন, খুব চমৎকার কতগুলো কথা বলেছেন, এবং অনেকগুলো কথার আমার কাছে নতুন করে ভাবনার সুযোগও দিয়েছে। একাডেমিক্যালি যে আমি চিন্তা করি, যেমন ধরুন উনি বলেছেন যে বিএনপি মানে আওয়ামী লীগবিহীন, অর্থাৎ একতরফা একটা নির্বাচন করবে কিনা, বা সেই নির্বাচনটা বিদেশিদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, বা ইত্যাদি ইত্যাদি। আমি যদি এভাবে বলি, ওয়ান্স 1947-এ পাকিস্তান সৃষ্টি করার জন্য মানে মূল কারিগরি দলটা কি মুসলিম লীগ ছিল না? আন্ডার দ্য লিডারশিপ অফ মুসলিম লীগ অ্যাট দ্যাট টাইম সার্টেনলি আমরা পাকিস্তান পেয়েছি, নিঃসন্দেহে। এটা বলতে তো আমার কোনো লজ্জা নেই, আমি খুব গর্বের সাথেই বলি। পাকিস্তান হয়েছিল বলে বাংলাদেশ, এই ভূখণ্ডটা বাংলাদেশ এখানে, তো এটা তো পশ্চিমবঙ্গ না হলে কি বাংলাদেশ সৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না? সেটা বিরাট বিতর্কের প্রশ্ন। সেটা সম্ভাবনাটা অনেক অনেক অন্যরকম ছিল। কারণ আমি যদি ওই পার্টের মধ্যেই না থাকতাম, ইচ্ছে করলে কি ইন্ডিয়া, মানে যাই হোক, এটা আমি অন্যভাবে কথা বলতে চাই না, আমি বলতে চাই যে আজকে ভারতের মধ্যে অনেকগুলো মানে অঙ্গরাজ্য আছে, তারা হয়তো সবাই ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে থাকতে পছন্দ করেন, বা যারা চান নাই, বা তাদের মধ্যে যে গোষ্ঠীটা চাননি, গোষ্ঠী বলেছি, অ্যাজ এ হোল দেশের কথা বলিনি, তো তারা কি সেই স্টেটগুলোকে, রাজ্যগুলোকে তারা কি স্বাধীন করতে পেরেছেন? করেননি। সেটা তাদের ব্যাপার, এটা আমার এই ব্যাপারে আমার কোনো মন্তব্য মতামত নেই। তো বাংলাদেশ এবং পাকিস্তানের দূরত্ব ছিল 1200 মাইলের মতো দূরত্ব, এবং দুই দেশের মধ্যে কোনো বর্ডার ছিল না। রাষ্ট্র গঠনের অন্যতম শর্ত হচ্ছে আপনার আপনার নিরবিচ্ছিন্ন সীমান্ত থাকতে হবে। কতগুলো ক্ষেত্রে আপনার স্যাচুরেটেড আইডিয়া থাকতে হবে, আপনার ধর্ম বলেন, বর্ণ বলেন, ভাষা বলেন, অনেকগুলো সিমিলারিটিস থাকতে হবে, রাইট।
তো এইগুলো অনেক কিছু আমাদের মধ্যে ছিল না, একমাত্র ধর্ম ছাড়া মূলত। তো যাই হোক, আমরা বাংলাদেশ হলাম, মানে বাংলাদেশ হয়েছে আমরা। আমি আবার পাকিস্তানের দিকে যেতে চাই। যখন পাকিস্তানিদের শাসনে যখন আমরা নিষ্পিষ্ট হচ্ছিলাম, আমরা যখন তাদেরকে রিভোল্ট করলাম, নো করে দিলাম, মুক্তিযুদ্ধ করলাম, স্বাধীন দেশ পেলাম, তা আমরা বাংলাদেশের পর তারপর তো মুসলিম লীগ নামীয় লোকজন তো এই দেশে ছিল তো 72-73 সালে তো মুসলিম লীগ স্বীকৃত কোনো রাজনৈতিক দল ছিল না। তাহলে আওয়ামী লীগ যে আপনার তৎকালীন সময়ে যে আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি এন্ড আদার কিছু অত্যন্ত রাজনৈতিক দলও খুব কম ছিল, তাদের নিয়ে 73 সালে যে নির্বাচনটি করেছেন মোটা দাগে, সেই নির্বাচনটার ফলাফল নিয়ে হয়তো আপনার কিছু প্রশ্ন থাকতে পারে কম বেশি। তাতে আওয়ামী লীগ সরকার গঠন করতো না, এই ধরনের কুপমণ্ডকতায় আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগ নিঃসন্দেহে 73 সালেও সংখ্যাগরিষ্ঠভাবেই তারা মানে সরকার গঠন করতেন। কিন্তু মুসলিম লীগকে বাদ দিয়ে তো নির্বাচন করেছেন, কারণ মুসলিম লীগ ছিল ডিফিটেড ফোর্স, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে মুসলিম লীগ অবস্থান নিয়েছিল। সেই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়নি। সিমিলারলি যদি আমি খুব সব একাডেমিক ডিবেট করছি, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ একটা ডিফিটেড ফোর্স। এই শক্তিটি, এই রাজনৈতিক দলটি ক্যাটেগরিক্যালি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বাংলাদেশের জনগণকে মেরে পিটিয়ে কেটে কুটে গুম করে একটা ভয় রাজত্বের মানে রিন অফ ফেয়ার কায়েম করে তারা আপনার ক্ষমতায় টিকে ছিল। এবং বলা যেতে পারে একেবারেই একটা প্রতিবেশী দেশ ভারতের নাম ধরেই বলতে চাই, ভারতের আনুকূল্যে, ভারতের পৃষ্ঠপোষকতায় তারা ক্ষমতায় ছিলেন। তো সেই রাজনৈতিক দলটাকে মানুষ রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে। এবং পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ ছাড়া এইভাবে জনগণের প্রতিরোধের মুখে কোনো সরকার এই নিকট শতাব্দীতে পালিয়ে গেছে এই ধরনের অ্যাজ এ হোল ফুল টিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে না, পৃথিবী আর কোথাও নেই। আপনার একেবারে বিচারপতি থেকে শুরু করে এইভাবে ফুল টিম কখনো পালিয়ে যাওয়ার কোনো ইতিহাস নেই। বাংলাদেশের জনগণ সেই অসম্ভব ঘটনাকে সম্ভব করেছে। বাংলাদেশের জনগণের কাছে আমি কথাটা আবারও আপনার সামনে বলতে চাই, সেটা আপনার দর্শকদের উদ্দেশ্যে। বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ হেড অফ দ্য গভর্নমেন্টের আপনার আবাসস্থলের নাম ছিল গণভবন। প্রতীকীভাবে তাই হওয়ার কথা। জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের ভালোবাসার সরকার, জনগণের ভালোবাসার নেতা যেই ভবনটিতে বসবাস করবেন, প্রতীকীভাবে সেই ভবনটির নাম হবে গণভবন। এইটাই তো স্পিরিটও তো তাই ছিল। আসলে কি জনগণের ভালোবাসার মানুষ, জনগণের দ্বারা নির্বাচিত কোনো সরকারের প্রধান কি ওই বাসায় ছিলেন, ওই বাড়িতে ছিলেন না। প্রতীকীভাবে যেমন আমরা লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট বলতে বুঝি, ওখানে আপনার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন। গণভবন মানে হচ্ছে অফিসিয়ালি আপনার প্রধানমন্ত্রীর বাসভবন। এই গণভবনটা কি গণভবন ছিল? এখানে তো স্বৈরাচার বসবাস করতো, জনগণের সাথে কোনো সম্পর্ক ছিল না। এখানে লুটেরা সরকার প্রতিভু এই ভবনে বসবাস করতেন। ইট ইজ দ্য পিপল অফ বাংলাদেশ, ইট ইজ নট দ্য স্টুডেন্ট, ইট ইজ নট দ্য অনলি পিজেন্ট অর নট দ্য টিচার্স। আমাদের আন্দোলনে 136 জনের মতো, 114 জনের মতো শিশু, মোর দেন 100 শিশু মারা গেছেন। তারা কি কোনো দল করতেন? তাদের বাবা মা হয়তো কোনো দলের সমর্থক থাকতে পারে, হয়তো ভোটার থাকতে পারে, অ্যাজ এ ভোটার। একজন নারীও জীবন দিয়েছেন, অসংখ্য শ্রমিক জীবন দিয়েছেন, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসরা জীবন দিয়েছেন, মাদ্রাসার স্টুডেন্টরা জীবন দিয়েছেন। আপনার যদি যাত্রাবাড়ি মুভমেন্টটা প্রতিরোধটা যদি আপনি দেখে থাকেন, উত্তরার প্রতিরোধ যদি দেখে থাকেন, বাড্ডার প্রতিরোধ যদি দেখে থাকেন, সমগ্র ঢাকার মানুষ আবাল বৃদ্ধ জনতা যেভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে যেভাবে গণভবনকে ঘিরে ধরেছিল, এবং যে পরিস্থিতির মুখে প্রধানমন্ত্রী পেছন দিয়ে পালালেন, তার সাঙ্গপাঙ্গনে পিছন দিয়ে পালালেন। জনগণ যেদিন গণভবনটাকে দখল করলো, সেদিনই হচ্ছে মূলত ওই ভবনটা গণভবনে পরিণত হলো, যেদিন জনগণ ওই গণভবনের মালিকানে নিলেন। আমি অত্যন্ত গর্বের সাথে মনে করি 5ই আগস্টে প্রধানমন্ত্রীর বাসভবনটা প্রকৃতপক্ষে গণভবনে উঠেছিল। এই জন্য আমি বেশ কিছুদিন যে একটু টার্ম ইউজ করি, অকুপাই গণভবন। গণভবন দখল করো, গণভবন হয়েছে। তাই হয়। অকুপাই ওয়াল স্ট্রিট নামে একটা মুভমেন্ট হচ্ছিল, আপনি জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 3 মাসের মতো সেই মুভমেন্টটা চলেছিল, তাই না? আমার বহুদিনের আমি তো আন্দোলন সংগ্রামের দিকেই তো, ওই গতিমুখের দিকে তো চোখ থাকে। আমি সবসময় চিন্তা করতাম বাংলাদেশে কি এরকম একটা অকুপাই মুভমেন্ট করা যায় না? এবং সেই অকুপাই মুভমেন্টটা তো আমাদের প্রতীকীভাবে কোথায়? ইদার বঙ্গভবন এক প্রতীকী, ইদার আপনার সরকারের কেন্দ্রবিন্দু কি গণভবন বা প্রধানমন্ত্রীর কার্যালয়? ইয়েস,
এই অসম্ভবটাকে সম্ভব করেছেন আমার দেশের জনগণ, আমার দেশের তরুণ সমাজ, আমার দেশের ছাত্র সমাজ। এটাকে সেগমেন্টেডলি আমি বলতে চাই না ইট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ বিএনপি অর এনি আদার পার্টি অর অনলি স্টুডেন্টস কমিটি। আমাদের সবার এটাকে আমাদের অর্জনটাকে আমরা কেন বিভক্ত করব? এইভাবে বিভক্ত করলে তো আমার অর্জনের যে আপনার যে ইয়েটা সৌন্দর্যটা, সে সৌন্দর্যটা হানি হবে, ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। আমরা বলতে সবাই মিলেই আমরা এই অসম্ভবটাকে সম্ভব করেছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি। সুতরাং আওয়ামী লীগ ছাড়াও, এই পরাজিত শক্তি আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন সহি হবে। সহি শব্দটা বোধহয় কারেক্ট হবে, ইনকারেক্ট হবে না, প্রশ্ন উঠবে না। কারণ আমি আগে উদাহরণ টেনেছি যে আপনার ৭৩ সাল নির্বাচনটা যেমন সহি হওয়ার প্রশ্ন, সঠিক হওয়ার প্রশ্নে যেমন কোনো বিতর্ক নেই, একইভাবে আপনি জিয়াউর রহমানের প্রসঙ্গটি তুলেছেন, আপনি বোধহয় তুলেছেন, তাই না? আচ্ছা, জিয়াউর রহমান কিন্তু বাকশালকে রাজনীতি করার সুযোগ দেন নাই। আওয়ামী লীগ লজ্জায় সংকোচে জনগণের ভয় বাকশাল নাম নিয়ে কিন্তু নির্বাচন করতে সাহস পায়নি। দে হ্যাড টু চেঞ্জ দ্য নেম অফ দ্যার পার্টি। তারা আওয়ামী লীগ নামে নির্বাচন করেছে এবং তারা ক্ষমা চেয়েছে বহুবার। তো সুতরাং আগে তো আপনি ক্ষমা চাইবেন, আপনি যে অপরাধ করেছেন, আপনি ওপারে বসে বাংলাদেশ সীমান্তের বাইরে বসে আপনি ইউনূস গভর্নমেন্টকে, অর্থাৎ ইউনূস গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট, জনগণের গভর্নমেন্ট, আমি আজকে পর্যন্ত দাবি করতে চাই ইট ইজ আওয়ার গভর্নমেন্ট। তো আপনি আমাদের গভর্নমেন্টকে আপনি হুঙ্কার দেবেন তাকে পরাজিত করতে, অর্থাৎ জনগণকে পরাজিত করতে। আপনি তো বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকার কোনো ধরনের যোগাযোগ রাখছে না বা তাদের কোনো ধরনের পরামর্শ নিচ্ছে না। না, পরামর্শ এখন আমি ওই কোশ্চেন তারা পরামর্শ নেননি। আপনি যে প্রশ্নটার কথা বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যেমন ইতিমধ্যে গভর্নমেন্ট একটা কমিশন করেছে, আপনার ন্যাশনাল কমিশন ফর আপনার ইউনিটি অর লাইক দ্যাট, ইংরেজিতে করলে বোধহয় এরকম একটা কিছু হবে, তাই না? তো যদি হয় তাহলে সেখানে নিশ্চয়ই আলোচনা হতে পারে। আমি তো মনে করি যেহেতু এই সরকার নির্বাচিত সরকার নয়, এই সরকার সেই অর্থে তত্ত্বাবধায়ক সরকার নয়, সুতরাং এই সরকারকে মাঝে মধ্যে দেশ পরিচালনার জন্য স্টেক হোল্ডার্স কারা? জনগণকে প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দল, শুধু রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করতেই পারে। আমরা আলোচনা ফিরব প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি পরে। আবার আমন্ত্রণ ২১ রাতে আলোচনায় রয়েছেন আমাদের সঙ্গে আজকে ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ব্যারিস্টার শামীম, ক্ষমা চাওয়ার প্রশ্ন বারবার উচ্চারিত হচ্ছে আওয়ামী লীগের, কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের ক্ষমা চাওয়ার দূরের কথা, তাদের মধ্যে যে এক ধরনের রিয়ালাইজেশন, উপলব্ধি, সেটাও আমরা দেখছি না, বরঞ্চ এই আন্দোলনে নানান ধরনের কটাক্ষ এবং আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে নানান ধরনের বক্তব্য আমরা শুনছি। তো আপনি যেটা বলছেন যে একতরফা নির্বাচন হবে যদি আওয়ামী লীগকে ছাড়া বিএনপি নির্বাচনে যায় এবং সেটা প্রশ্নবিদ্ধ হবে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু যেখানে যে দলের বিরুদ্ধে এত অভিযোগ, তাদের ক্ষমা চাওয়ার বিষয়টিকে আপনি সমর্থন করেন কিনা? আমি মনে করি আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত। আওয়ামী লীগের আমলে প্রচুর গুম হয়েছে, 3টা ভোট বিতর্কিত, কোনো সন্দেহ নাই। রাতের ভোট হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। একতরফা ভোট হয়েছে, অস্বীকার কোনো উপায় নেই। 154 জন আনকন্টেস্টেড ইলেক্টেড করিয়ে 5 বছর সংসদে ছিল আওয়ামী লীগ। এগুলো কোনো সুষ্ঠু রাজনৈতিক ধারা না, এবং আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত, নতুন ফেস আনা উচিত, নতুন ধারায় নতুন আদর্শে দেশ পরিচালনার জন্য বা দেশে সহযোগিতা করার জন্য নতুন দল করা উচিত। এ বিষয়ে আমি মনে করি আওয়ামী লীগকে অবশ্যই রিথিঙ্ক করতে হবে। আর 47 সালে পাকিস্তান সৃষ্টির পরে মুসলিম লীগ কেন বিলীন হয়ে গেল, এটা আমার নিজেরও একটা পড়ালেখার বিষয়, কখনো পড়ালেখা করিনি। আপনি অবশ্যই বিষয় বলবেন, কিন্তু এই যে বলেন যে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত, আপনি সেই সমর্থন করছেন এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন বা দাবি করছেন। একতরফা নির্বাচন পরপর 3টি, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও 2014 সালে, তারপরে যে গুম খুনের অভিযোগ, সবকিছু মিলিয়ে তো আপনারা তো প্রত্যক্ষ সহযোগী, পরোক্ষ না, প্রত্যক্ষ সহযোগী। আপনারা কি কখনো ক্ষমা চাইবেন যে না আমরাও ভুল করেছি আওয়ামী লীগের সমর্থন দিয়ে? অসংখ্যবার আমরা বলেছি যে আমাদের কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি, এটা আমাদের পার্টির চেয়ারম্যান স্পষ্ট করে বলেছেন। এখন
ওটা তো কথা প্রসঙ্গ কথা না, কথা প্রসঙ্গে আনুষ্ঠানিক না, আনুষ্ঠানিকভাবে মানুষ মানে কষ্ট পেয়ে থাকলে আমার কি রিয়ালাইজেশন হবে না যে আমার কাজটা কষ্ট সেটা তো পেয়েছে? জামায়াতও বলেছে যে আমরা যদি ভুল করে থাকি না, সেটাই। তাহলে তার মানে এটা দেখা ভুল যাবে। স্বীকার করে না, না, ভুল realize- স্বীকার, এটা ভুল স্বীকারই। একতরফা ভোটে অংশগ্রহণ রাজনৈতিকভাবে ভুল ভুল হতে ছিল, পারে, এটা বলতে হবে। এটা ভুল সত্য, কিন্তু এটা তো শাস্তিযোগ্য অপরাধ না। এটার জন্য আপনি গিলোটিনে কাউকে পাঠাতে পারেন, এটা আপনি রাজনৈতিকভাবে কোনটা? সমর্থন করা না, নাকি আওয়ামী লীগ যেটা করেছে? এই যে অংশগ্রহণ করা ভোটে, ভোটে, এখন ভোটে অংশগ্রহণ তো 18 সালে বিএনপিও করেছিল, বিএনপি দুটো কারণে করেছিল। একটা রিপোর্ট কি বলবো আমি জানি যে আওয়ামী লীগ কি করতে পারে এটা দেখানোর জন্য ওরা হ্যাঁ, of গেছেন, course, of course. এটা একটা। আমরা আর তাদের হচ্ছে expose করতে চেয়েছি। ওনাদের পার্টি রেজিস্ট্রেশনটাও ইম্পর্টেন্ট ছিল, কারণ 14 পরে 18-তে না থাকলে হয়তো বা রেজিস্ট্রেশন বাতিলের একটা ইস্যু আসতো, ওইটা অবশ্য মুখ্য বিষয় হিসেবে কখনো বলেন না। 47 সালে ভারত পাকিস্তান ভাগ হলো কেন? ওয়ান সিঙ্গেল কোশ্চেন, আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, বিকজ অফ কোল্ড ওয়ার। বাই দেন কোল্ড ওয়ার হয়ে গেছে, নেহরু ওয়াজ অ্যাবসলিউটলি প্রো রাশিয়ান, সো আমেরিকা চেয়েছে ভারতকে ভাগ করতে হবে, এবং র্যাডক্লিফ যে লাইন ড্র করেছে 47 সালে, এটা 45 সালে রেডি ছিল। র্যাডক্লিফ একজন ব্যারিস্টার, যার টপোগ্রাফি সীমানা সম্পর্কে কোনো পড়ালেখা নেই, এবং তিনি 1 টাকা ফি নেননি। উনি এসে বলছেন আমি কিছু জানতাম না, আমি কিছু করি না, আমি টাকা ফি নেব না। আর লর্ড মাউন্টব্যাটেন আসলেন, কুইন In that এলিজাবেথ case, he is more ethical. মোর ইথিক্যাল, হ্যাঁ অফকোর্স ইথিক্যাল। লর্ড মাউন্টব্যাটেন আসলেন, লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে কুইন এলিজাবেথের খুব সম্ভবত চাচা বা মামা হবেন, খুবই ইনফ্লুয়েন্সিয়াল রয়্যাল পরিবার, খুবই খুবই ওয়ার হিরো। লর্ড মাউন্টব্যাটেন অসাধারণ ব্যক্তিত্ব। তার ওয়াইফের সাথে নেহরু সাহেবের একটা ঘনিষ্ঠতা ছিল, যে কারণে নেহরু ব্রিটিশদের কাছ থেকে বেশ কিছু ল্যান্ড নিয়ে নিতে পেরেছিল, এই দার্জিলিং, এ পাশে বর্ধমান, মানে ইন্ডিয়ান বেশ কিছু জিনিস যেটা আমাদের হওয়া উচিত ছিল পূর্ব পাকিস্তানের, সেটা পূর্ব পাকিস্তানের হয়নি। এবং সেই বিষয়ে পশ্চিম পাকিস্তানের রুলিং কটারি ইনক্লুডিং জিন্না সাহেবদের দোষ আছে, ওনারা তড়িঘড়ি করে পাকিস্তান সৃষ্টি করেছেন পূর্ব বাংলার এই রাজ্যগুলো ছেড়ে দিয়ে। দার্জিলিং একটা পয়েন্ট ছিল, বর্ধমান ছিল, আসানসোল, এরকম 3-4টা বড় বড় রাজ্য আমাদের সাথে আসার কথা ছিল। তো যাই হোক, সেটার পরে কি হলো, এখন 47-এর পরে মুসলিম লীগ দেখা গেল যে দেশে যে একটা স্বাধীনতার অ্যাসপিরেশন আসছে, সেখানে অভিজাততন্ত্রের আর কোনো অবস্থান থাকছে না, সেখানে মুসলিম লীগ আস্তে আস্তে ডিমিনিশ হয়ে গেল। বাংলা ভাষায়, রাষ্ট্রভাষা বাংলায় যখন আঘাত করলো, তখন মুসলিম লীগের পতন নিশ্চিত হয়ে গেল, মানে জনগণের বিরুদ্ধে অবস্থান জনগণের বিরুদ্ধে অবস্থান নিল, সত্য কথা যেটা। এখন আমাদের দেশের ছাত্ররা একটা আন্দোলন করেছে, জনতা আন্দোলন করেছে। প্রাথমিক সাহস এই স্টেজে ছাত্ররাই দেখিয়েছে, বাট এর আগের 16 বছর তো বিএনপি জামাত ওপেনলি সাহস দেখিয়েছে। বিএনপির সিনিয়র নেতারা জেলে গেছে, জামাতের সিনিয়র নেতাদের এক্সিকিউশন হয়েছে, জেলে গেছে। একটা পর্যায়ে গিয়ে আন্দোলনটা শুধু ছাত্ররাই করেছে প্রাথমিকে, পরে সবাই জয়েন করেছে। যে 1 কোটি লোক রাস্তায় নেমেছিল 1 আগস্টের পরে, শুধু ছাত্রকে 1 কোটি ছিল, সবাই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় তখন বন্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, প্রাইভেট ভার্সিটি, ঢাকা ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার পরে প্রাইভেট ভার্সিটির ছাত্ররা যে আন্দোলন করেছে, এটা সরকার কল্পনাও করতে পারে। আমাদের শিক্ষকরা শিক্ষকরা করেছে না, তো অভিভাবকরা করেছে। প্রাইভেট ভার্সিটির ছেলেরা আজকে কিন্তু অনেকটা ডিমোরালাইজ, তাদের কোনো নেক্সাস নেই, তাদের কোনো ভিজিবিলিটি নাই, তাদের কোনো অংশগ্রহণ আমরা আপাতত দেখি না। যেটা আমি বলতে যাচ্ছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আচ্ছা, ছাত্র, right, right. যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেনাবাহিনী যদি গুলি করতো, কেন গুলি করলো না? তারা দেখলো যে 1 কোটি লোক নেমে গেছে। সাবেক সেনা প্রধানরা, সাবেক সেনা শীর্ষ ব্রিগেডিয়ার শাখাওয়াত সহ ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল সহ আরো যারা, তারা যদি ওপেনলি না নামতো, তারা নামার ফলে সৈনিক আর গুলি করতে পারছে না। সৈনিক কিভাবে রিটায়ার্ড আর্মিকে গুলি করবে? এটা হয় না। সো এই সব কিছু মিলেই কিন্তু বিপ্লব সফল হয়েছে। রক্ত দিয়েছে ছাত্ররা, সকলেই রক্ত দিয়েছে, কিন্তু সকলের অংশগ্রহণ ছিল, টু সাম এক্সটেন্ট ছিল। জাতীয় পার্টিকে ওই আন্দোলনের সময় শেখ হাসিনা একটা মিটিংয়ে ডেকেছিল, এটা আমি আপনাকে বলছি, কোট করেই বলছি, জাতীয় পার্টি ওই মিটিংয়ে যায়নি। এবং এটা খুব সম্ভবত 3-4 তারিখ বা 1-2 তারিখের দিকে হবে আগস্টের, তখন যেদিন 14 দলের সঙ্গে বসলো, রাইট, ওই দিনই মেবি, ওই দিন মেবি, হ্যাঁ ওইখানে যেদিকে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা, মানে সিদ্ধান্ত হলো। আপনি কিন্তু ওই ধরনের কোনো ক্রাইম করার মিটিংয়ে কখনো জাতীয় পার্টিকে আপনি দেখবেন না। আমি মনে করি জাতীয় পার্টির অপরাধ থাকতে পারে, পলিটিক্যাল ভুলও থাকতে পারে, পলিটিশিয়ানরাই ভুল করে, কর্পোরেট ম্যানেজাররা তো আর ভুল করে না, রাজনীতিবিদরাই দেউলিয়া হয়, রাজনীতিবিদরাই ভুল করে, রাজনীতিবিদরাই ভুল শোধরায়, রাজনীতিবিদরাই অপদস্থ হয়, আবার ফিরে আসে। শেরে বাংলার তারাই দেশটা, তারা ছাড়া কোনো বিকল্প নাই। শেরে বাংলার মতো দিকপাল নেতা, সোহরাবর্দীর মতো দিকপাল নেতা পাকিস্তান সৃষ্টির পরে তারা নারায়ণগঞ্জে তাদের শিপ ফেরত দিয়ে দিছিল, যে আপনি পাকিস্তানের বিরুদ্ধে ছিলেন, ফেরত যান। উনি গিয়ে করাচিতে গেল, করাচিতে গিয়ে থাকার জায়গা পাচ্ছিলেন না। পরে বঙ্গবন্ধু সহ এখানে আবার তারা পূর্ব বাংলায় এসে পলিটিক্যাল প্ল্যাটফর্ম পায়, অ্যান্ড হি ওয়াজ রাইট। 71 প্রমাণ করলো শেরে বাংলা এবং সোহরাওয়ার্দী যেভাবে পাকিস্তানটা চেয়েছিল, ওভাবে পাকিস্তান হলে 71-এর প্রয়োজন হতো না। না, একটা পপুলার থিওরি আমরা দেখছি যে ভারত 71 সালে বাংলাদেশকে ভাগ করেছে, স্বাধীন করেছে, পাকিস্তানকে দুভাগ করেছে, এটা পুরোপুরি মিথ্যা না, কিন্তু সুযোগটা কে করে দিয়েছে? আমি এক লাইনে বলে দিচ্ছি, আমাদের অর্থনৈতিক ডিসপ্যারিটি ছিল, স্বাধিকার ছিল না, স্বায়ত্তশাসন ছিল না, আমরা ভোটে জিতলাম,
যদি আমাদেরকে ক্ষমতা এনে দিয়ে গুলি করলো, জেনোসাইড করলো, মারলো, রেপ করলো, তো এই সুযোগগুলো কে করে দিয়েছে? পশ্চিম পাকিস্তান করে দিয়েছে। যদি পশ্চিম পাকিস্তান এই সুযোগগুলো করে না দিত, ভারত বাংলাদেশকে স্বাধীন করার সুযোগ কিভাবে পেত? তো আপনি যখন অনুদার রাজনীতি করবেন, সে অনুদার রাজনীতির আউটকাম হবে, সেটার জন্য আপনি আরেকজনকে কখনো দিতে পারেন না, ক্রেডিট বা ডিসক্রেডিট দিতে পারেন না। এটা বাংলাদেশের অর্জন এবং পাকিস্তানের ভুল। পাকিস্তান এখনো ক্ষমা চায়নি, বাই দ্য ওয়ে, সেটাও একটা ইস্যু। আমরা পাকিস্তানের সাথে অনেক ফ্রেন্ডশিপ বাড়াচ্ছি, পাকিস্তান কি ক্ষমা চেয়েছে? ক্ষমা চায়নি। পাকিস্তানের যে আমাদের হিউজ সম্পদ লুট হয়েছে 24 বছরে, এটা কি রিপ্যাট্রিয়েট হবে কোনোদিন? কোনোদিন হবে না। ইভেন বিহারি বাঙালি যে ইস্যু আছে, যেটা ডক্টর ইউনূস স্যার বললেন 71 ইস্যু সমাধান করতে, বাংলাদেশে যে বিহারি আছে এদেরকে কি পাকিস্তান নিয়ে যাবে? এই ইস্যুগুলো তো তুলতে হবে। ডক্টর রিপন, পুরনো স্বৈরাচার না নব্য স্বৈরাচার, এরকম নানান ধরনের কথা হচ্ছে, মানে বিশেষ করে ছাত্রদের পক্ষ থেকে, যে সামনে যে দলগুলো আসবে বা যে কোনো ক্ষমতা আসে, প্রচলিত রাজনৈতিক ধারার মধ্য দিয়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। অর্থাৎ তারা ওরকম বোঝাতে চাচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে একেবারে ফ্যাসিবাদী অবস্থায় আর এক ফ্যাসিবাদী জন্ম হতে পারে। যদিও এটা পুরনো আলোচনা, তারপরও আমরা যেহেতু শিরোনাম রেখেছি যে আবারও কি স্বৈরাচার, সে নব্য হোক কিংবা পুরানো স্বৈরাচার আওয়ামী লীগ হোক, ছাত্রদের এই মন্তব্যের প্রসঙ্গে আপনারা কি বলবেন? এবং তারা যেহেতু 2 মাসের মধ্যে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে, 2 মাসের মধ্যে তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে, আমি তাদের এই আত্মপ্রকাশের ভাবনাকে, উদ্যোগকে আমি স্বাগত জানাই। পার্সোনালি আমি স্বাগত জানাই। আমার দলের তরফ থেকে আমাদের নেতা তারেক রহমান তিনিও স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক দল করা তো আমি আগে বলেছি এটা তাদের অধিকার, একান্তই তাদের অধিকার, এবং করা উচিতও তাদের করা উচিত। তারা যে নতুন ভাবনার কথা বলছেন, সে ভাবনা জনগণের সামনে তুলে নিয়ে আসা, নিঃসন্দেহে তুলে নিয়ে আসা উচিত। এবং আমি যদি এভাবে বলি তাদের নতুন ভাবনাটা, আমি তো সবসময় মনে করি জনগণ, আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় একটা কথা বলতেন, জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। তো জনগণকে যদি ক্ষমতার উৎস যদি কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা বিশ্বাস করেন অন্তর থেকে, তাহলে অন্য কোনো রাজনৈতিক দলের আপনার মানে প্রকাশকে, আগমনকে, আবির্ভাবকে তো অন্য কোনো দল অন্যভাবে নিতে পারে না। আমি যদি এভাবে বলি, সেটা হচ্ছে তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা বলেন, ফাইন। হোয়াট ইজ দ্যাট নতুন রাজনৈতিক বন্দোবস্ত, হোয়াট ইজ দ্য নিউ মানে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, নিউ পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সেটা তারা জনগণের সামনে তুলে ধরবে। জনগণ যদি মনে করে তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তটা অনেক ভালো, এবং যদি মনে করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এগিয়ে নেওয়ার মতো ওই নেতৃত্বের প্রতি জনগণ আস্থা রাখতে পারেন, নিঃসন্দেহে এটা তো কোনো মগের মূল্যক না। যেমন শেখ হাসিনা যে মগের মূল্যকটা করতেন, উনি যে কথাটা বলেননি, সেটা হচ্ছে শেখ হাসিনা ডিসাইড করতেন তিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি ডিসাইড করতেন কে বিরোধী দলের নেতা হবেন। এমনকি ওনাদের দলটি, উনি যার নেতৃত্বে এখন রাজনীতি করেন, মিস্টার কাদের কাদের সাহেব, উনি আপনার 2014 ওনার বড় ভাই কাম ওনার দলের নেতা, ওনাদের পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, তার নির্দেশে খোদ জিএম কাদের অসংখ্য নেতারা তারা নির্বাচন বয়কট করলেন। দ্যাট ওয়াজ দ্য অফিসিয়াল স্ট্যান্ড অফ জেনারেল এরশাদ। জাতীয় পার্টির প্রধানের সিদ্ধান্তই তাই। জাতীয় পার্টির তৎকালীন প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ, আমার জানা মতে, আমি নিজে তো সংবাদপত্রের লোক, আমি কখনই কোনো পত্রিকা দেখিনি তিনি কোন স্টেজে তার নেতাকর্মীদেরকে তিনি বলেছেন যা না ঠিক আছে তোমরা এখন নির্বাচনে যেতে পারো, অংশগ্রহণ করতে, এটা তিনি কখনো বলেননি। যার কারণে ওনার আপন সহোদর জিএম কাদের সাহেব সহ অসংখ্য নেতারা কিন্তু নির্বাচনে যাননি, বা নির্বাচন তারা যে প্রত্যাহারই করেছেন। ইট ওয়াজ শেখ হাসিনা, হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন অংশ নেন নাই। বাস্তবতা হচ্ছে তিনি নিজেই নির্বাচন অংশ নেননি ওই 14 নির্বাচনটায়। অল অন এ সাডেন ওনাকে তো মনোনয়নপত্র তো জমা দেওয়া হয়েছিল, ফিল আপ করা হলো, হ্যাঁ সব স্বয়ংক্রিয়ভাবে সব অটোমেটিক ওনার নামে করে দেওয়া হলো। ওনাকে জোর জবস্তিমূলক ভাবে ভদ্রলোককে আপনার মানে আপনার সিএমএইচে ভর্তি করে দেওয়া হলো। নির্বাচনের নামে ফাজলামিটা শেখ হাসিনা সম্পন্ন করার পরে নিজেকে সরকার ঘোষণা করলেন, এবং তিনি একটা তালিকা ঘোষণা করলেন যে ABCD এরা জাতীয় পার্টি থেকে মানে আপনার এমপি হচ্ছেন, ইনক্লুডিং এরশাদ সাহেব, যে নির্বাচনই করেন নাই, তারও ঘোষণা করলেন তিনি এমপি হয়ে গেছেন। এবং নির্বাচন পরে তারা কি করলেন, মন্ত্রী পদমর্যাদা বিশেষ দূত বানিয়ে দিলেন। আমার বক্তব্য হচ্ছে হ্যাঁ ওইটাও একটা 14 ওইটাও কিন্তু একটা রাজনৈতিক বন্দোবস্ত ছিল শেখ হাসিনার, মানে এটা ছিল তার রাজনৈতিক বন্দোবস্ত। কথাটা বুঝতে পারছি। এখন যারা নতুন রাজনৈতিক দল করতেন তাদের রাজনৈতিক বন্দোবস্তটা কি সেটা জনগণ দেখবে। জনগণ যদি মনে হয় ব্যবস্থাটা খুব ভালো, তারা তাদের প্রতি আস্থা রাখবে। আমরা জনগণের প্রতি আস্থা রাখি, এবং জনগণের প্রতি আস্থা রাখার
প্রক্রিয়াটা হচ্ছে নির্বাচন, জনগণের আস্থা রাখার প্রকৃতিটা হচ্ছে নির্বাচন। সুতরাং আমরা নির্বাচনের প্রতি ভরসা রাখতে চাই। আমরা চাই যে জনগণ কাকে বেছে নেবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি নতুন রাজনৈতিক দলের উত্থানকে পছন্দ করি। নতুন রাজনৈতিক দল উত্থানকে পছন্দ, এবং নতুন রাজনৈতিক দলের যদি উত্থানও ঘটে তাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। এটা নিয়ে কোনো আপনার বিদেশিদের মাথা ব্যথার কোনো কারণ নাই। নতুন বাস্তবতা, নতুন রাজনৈতিক মানে আপনার হবে, মানে ভাবনার উন্মেষ ঘটবে। এটাই তো সত্য। 72-73 সালে জাসদ নামে কোনো পাকিস্তান জাসদ ছিল না, তো জাসদ হয়েছে না, নতুন পলিটিক্যাল পার্টি হয়েছে। তো কমিউনিস্ট পার্টি পাকিস্তানের মধ্যে ইলেকশন করতো না, কমিউনিস্ট পার্টি তারা পরে ইলেকশন করেছে তো। সুতরাং আপনার আওয়ামী লীগ ছাড়াও নতুন বাস্তবতা অনেক রাজনৈতিক দল আসতে পারে, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জনগণের প্রতি আস্থা রাখি আমরা, জনগণ যাকে ইচ্ছা তাকে গ্রহণ করবে। ব্যারিস্টার শামীম, নতুন কোনো স্বৈরাচারী ব্যবস্থার মানে পুনর্জাগরণের কোনো সম্ভাবনা আছে কিনা? জি, এখানে দুটি বিষয় বলবো। একটা হচ্ছে যে ভোট তো হওয়া উচিত, ডেফিনেটলি সাংবিধানিক ম্যান্ডেট আছে। এই সরকারেরও এক্সিট দরকার, সেফ এক্সিট, সম্মানজনক এক্সিট। একটা ভোটের মাধ্যমে পিসফুল হ্যান্ড ওভার অফ পাওয়ারটাই হচ্ছে সেফ এক্সিট। আমরা সেফ এক্সিট, ডেঞ্জারাস এক্সিটের কথা কেন ভাবছি না, মানে যদি কোনো কারণে বিএনপি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং বিএনপি মনে করে একটা আন্দোলন করতে হবে, বিএনপির সাথে অন্য দলও সে আন্দোলনে যোগ দেয়, সেই আন্দোলনে বাধ্য হয়ে যদি সরকার ভোট দেয়, ওটা সেফ এক্সিট হবে না। এটাই আমি বলছি আর কি। নাও সেকেন্ড যেটি, স্বৈরাচার হবে কি না, রাজনৈতিক দল মাত্রই বাংলাদেশে 151 যে দল পাবে সে দল স্বৈরাচারী হওয়ার সাংবিধানিক কাঠামো তৈরি হয়ে আছে। ব্রুট মেজরিটি নিয়ে এলে আওয়ামী লীগ সর্বোচ্চ লেভেলের হয়ে গেছিল। জি, আমার বিশ্বাস বিএনপি ক্ষমতায় আসলে সর্বোচ্চ লেভেলের হবে না, কিন্তু একেবারে হবে না এটা তো ফেলে দেওয়া যায়। অতীত তাই বলে, হয়েছেও তো কম বেশি, জাতীয় পার্টিও হয়েছে, আওয়ামী লীগ হয়েছে। ভোট দেয় কি করবেন আপনি? ওই জন্য কিছু রিফর্ম সরকারের 100 দিনে করে রাখা উচিত ছিল, যেটা ভবিষ্যতে যেই আসবে ওই রিফর্মের দরজা দিয়ে তাকে দেশ চালাতে হবে। বিচার বিভাগের নিয়ন্ত্রণ, জি, বিচার বিভাগে কিভাবে বিচারক নিয়োগ হবে, ইলেকশন কমিশন কিভাবে নিয়োগ হবে, দুই কক্ষ বিশিষ্ট আইনসভা, হ্যাঁ, পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটিগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ, এই কিছু রিফর্ম যদি করা হয় যেখানে সরকার সীমাবদ্ধ সরকার হবে, এটা করতে হবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ধন্যবাদ ডক্টর আসিফ জামান রিপন। দর্শক, শেষ করছি, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।